আশা করি সব কিছু ঠিকঠাক। নজরুল সাহেব কেমন আছেন? বিসমিল্লাহ। মুলতবি বা স্থগিতকরণ। শুনানি মুলতবি করা যায়। শুনানি মুলতবি করা যায়। মুলতবির আদেশ হচ্ছে যে 17। মুলতবি অ্যাডজর্নমেন্ট বলে যেটাকে, এটা হচ্ছে আদেশ 17। আদেশ 17। মুলতবির আবেদন করতে হবে। আবেদন মুলতবির জন্য হ্যাঁ, না বাদ করে যাবে, বাদ করবে না, শুনানিটা স্থগিত থাকবে। কেন কারণ থাকবে সেগুলো শুরু যাচ্ছি সেদিকে। দেখি, মুলতবির জন্য আবেদন, ওয়ালাইকুম আসসালাম, আবেদনটা করতে হবে 17(1) উপবিধি অনুযায়ী। আবেদনটা 17(1) উপবিধি অনুযায়ী। মুলতবি আবেদন করলাম। মুলতবির আবেদনের সময় কস্ট দিতে হইতে পারে। আমার দুইজনই করতে পারবে। মুলতবির জন্য থিওরিটা বুঝেন। মুলতবির জন্য একটা খরচ দিতে হইতে পারে। কস্ট দিতে হইতে পারে। কস্ট মানে হচ্ছে যে আমি মুলতবি চাইলে আমার কারণে মুলতবি করা হচ্ছে, সেই জন্য আমাকে আদালত আমাকে কস্ট দিল। আমার এই কস্টটা আমি যদি দিতে ব্যর্থ হই তাহলে মামলা খারিজ হয়ে যাবে। যদি বাদী যদি কস্ট দিতে ব্যর্থ হয়, মামলা খারিজ করে দিতে পারে। আর বিবাদী যদি মুলতবি চাই কিন্তু খরচ দিতে ব্যর্থ হইল, তখন একতরফা নিষ্পত্তি হইতে পারে। মুলতবি না করে শুনানি চলে, একতরফা নিষ্পত্তি হইতে পারে। এরকম যদি হয়, মামলা কি হবে? বাদীর ক্ষেত্রে এটা বাদীর ক্ষেত্রে খারিজ হইল। বাদীর ক্ষেত্রে কি হইল? মামলা খারিজ হইল। আর বিবাদীর ক্ষেত্রে কি হইল? একতরফা শুনানি হইল। এরকম যদি হয়, সেটার বিরুদ্ধে এরকম যদি আদেশ হয়, খারিজ আদেশ বা একতরফা শুনানির আদেশ যদি হয়, এর বিরুদ্ধে আপনি আবেদন করতে পারবেন। এই যে খারিজ হইল, পুনরায় মামলা চালুর আবেদন করতে পারবেন। খারিজ হলে পুনরায় মামলা চালুর আবেদন করতে পারবেন। আর একতরফা শুনানির আদেশ হলে এটা কি করতে পারবেন? এটা বাতিলের, এই আদেশটা বাতিলের জন্য আবেদন করতে পারবেন। ঠিক আছে? তাহলে এই দুইটাই আপনারা এই আবেদনটা কত দাঁড়ায়? 17(1)(7) উপবিধি। কত আদেশে? 17 আদেশের 1(7) উপবিধি। তাহলে এইগুলো এই আবেদনটা এইটা সরাসরিও করতে পারবেন। সরাসরি আবেদন করতে পারবেন। একটা সচরাচর আবেদন আর একটা সরাসরি আবেদন। সচরাচর আবেদনে কোনো কস্ট থাকে না। সরাসরি আবেদন করতে হলে কস্ট দেওয়া হয়। কথা বুঝছেন? আমি আবেদনটা করতেছি, কোনো মামলা চালু করার জন্য আবেদন করছি। হচ্ছে একতরফা শুনানি হলে উনি এটা বাতিলের জন্য আবেদন করবে। এটা সচরাচর আবেদন করা যায়, আবার সরাসরি আবেদন করা যায়। সরাসরি আবেদন করলে কস্ট দেওয়া হয়। এই সরাসরি আবেদনটাও 17(1)(7) বিধি অনুযায়ী। তাহলে মুলতবির আবেদনটা কে করতে পারে? মুলতবির আবেদন পক্ষগণের আবেদনে। মুলতবি করা যাবে পক্ষগণের আবেদনে। করা যাবে আদালতের বিবেচনামূলক ক্ষমতায়।
বিবেচনায়। তাহলে মুলতবিটা পক্ষগণের আবেদন ক্রমে হইতে পারবে, আদালতের বিবেচনামূলক ক্ষমতায় হইতে পারবে। বুঝতে পারি? মুলতবি কয়বার চাওয়া যায়? মুলতবি কয়বার চাওয়া যায় বা মুলতবির আবেদন কয়বার করা যায়? চূড়ান্ত শুনানির আগে, চূড়ান্ত শুনানির আগে, চূড়ান্ত শুনানির আগে খরচ ছাড়া মুলতবির আবেদন করা যাবে 4 বার। খরচ সহ করা যাবে 3 বার। এমসিকিউ। খরচ ছাড়া 4 বার, খরচ সহ, খরচ দিয়ে কস্ট দিয়ে 3 বার করা যাবে, খরচ ছাড়া করা যাবে 4 বার। এই 4 বার যতবার, খরচ ছাড়া যতবার আবেদন করা যায়, আমি সর্বোচ্চ খরচ ছাড়া 4 বার করে ফেলবো। আরো যদি করতে হয় খরচ দিয়ে করতে হবে, কস্ট দিয়ে করতে হবে। তাহলে টোটাল কয়বার মুলতবি করা যায় চূড়ান্ত শুনানির আগে? 7 বার। আর এই খরচটা কত? যখন এটা শেষ হয়ে যাবে আমার 4 বার যখন আমার শেষ হয়ে যাবে, এই খরচ দিয়ে আমি 3 বার করতে পারবো। এই খরচটা কত? এই খরচটা হচ্ছে 200 থেকে 1000 টাকা। মনে থাকবে, 200 থেকে 1000 টাকা পর্যন্ত কস্ট দিতে হইতে পারে। 200 থেকে 1000 টাকা। আর যদি চূড়ান্ত শুনানির পর্যায়ে হয়, চূড়ান্ত শুনানির পর্যায়ে সাধারণত মুলতবি করবে না, মুলতবি করবে না, কিন্তু ন্যায় বিচারের জন্য, ন্যায় বিচারের স্বার্থে, খরচ সহ ন্যায় বিচারের স্বার্থে, ন্যায় বিচারের স্বার্থে, এখানে খরচ ছাড়া নাই, খরচ সহ সর্বোচ্চ 3 বার, খরচ সহ 3 বার। খরচ কত? খরচ হচ্ছে 200 থেকে 1000। চূড়ান্ত শুনানির পর্যায়ে মুলতবি খরচ ছাড়া কোনো সুযোগ নাই, খরচ দিয়ে 3 বার। এইটার সুযোগ আছে শুধু, আর খরচটাও সেম 200 থেকে 1000। শোয়েব সাহেবের প্রশ্ন ছিল মুলতবি কখন করবে, কখন করা যায়? পক্ষগণের অসুস্থতায়, সমন জারি না করায়, আইনজীবীর অসুস্থতায়, এ সময় মুলতবির আবেদন করা যাবে। অসুস্থ না হলেও অসুস্থতার ভান করে বলে মুলতবি চাওয়া হয়, যে কোনো কারণে প্রস্তুত না থাকলেও অসুস্থতা বলে কি করা হয়? মুলতবি আবেদন করা হয়। আইনজীবীর অসুস্থতা, দুটাই অসুস্থতা, পক্ষগণের অসুস্থতা, আইনজীবীর অসুস্থতা। আচ্ছা, তাহলে প্রথমেই বলে ফেললাম যে বাদী মুলতবির খরচ দিতে না পারলে খারিজ করে দিবে, খারিজ করলে উনি পুনরায় মোকদ্দমা চালুর জন্য আবেদন করবে।
আচ্ছা, মুলতবির জন্য না 200 থেকে 1000 টাকা, মুলতবির জন্য খরচ দিয়ে 200 থেকে 1000 টাকা। কিন্তু আপনি যদি খরচ না দেওয়ায় যদি মামলা খারিজ হয়, যদি এই যে খরচ না দেওয়ায়, এই খরচটা আমি দিতে পারলাম না, এই খরচ না দেওয়ায়, খরচ দিতে ব্যর্থ হলে মামলা খারিজ হলো। কি হলো? মামলা, বাদীর জন্য মামলা খারিজ হলো। আর বাদীর জন্য যদি মামলা খারিজ হয়, এই বাদী পুনরায় মামলাটা পুনরুজ্জীবনের জন্য উনি আবেদন করতে পারবে, পুনরায় মামলা চালুর জন্য সরাসরি আবেদন করতে পারবে। হ্যাঁ, 2000 টাকা খরচ 30 দিনের মধ্যে, 2000 টাকা খরচ 30 দিনের মধ্যে। হ্যাঁ, এটা বাদী পুনর্মামলা চালুর ক্ষেত্রে, চালুর জন্য 2000 টাকা 30 দিনের মধ্যে আবেদন করতে হবে। আর যদি পুনরায় মামলা চালুর যদি এই আবেদনটা যদি প্রত্যাখ্যান হয়, আমি আবেদন করছি, আবেদন করে যদি প্রত্যাখ্যান হয়, রিভিশন করতে পারবো। প্রত্যাখ্যাত হলে রিভিশন করতে পারবো। তাহলে বাদী গরহাজির হলে খারিজ হয়ে যাবে, বিবাদী হলে একতরফা নিষ্পত্তি হবে। উভয় গরহাজির হলে আদালত মামলা খারিজ করে দিবে, তখনও মামলা খারিজ হবে। আচ্ছা, এই মুলতবির খরচটা কে পাবে বলেন তো? মুলতবি করার জন্য যে খরচটা, মুলতবির এই খরচটা ভালো করে মনে রাখেন, এই মুলতবির জন্য যে খরচটা, এটা রাষ্ট্র পাবে। হ্যাঁ। আচ্ছা, আমরা যে টাইম পিটিশন দিই, একটা টাইম পিটিশন দিই না, সময়ের দরখাস্ত দিই না? হ্যাঁ, এটা কত দাঁড়ায়? 17 আদেশের 1 বিধিতে। কোর্টের যে শুনানি হয়, এই শুনানিটা শুরু করার প্রাথমিক অধিকার কার? শুনানি শুরু করার অধিকার প্রথমে কে করবে? বাদী। সে কি করবে? মামলার সংক্ষিপ্ত বিবরণ বিষয়ে বলবে, মোকদ্দমার বর্ণনা করবে, যে সকল বিষয় সে প্রমাণ করতে বাধ্য সে সকল বিষয়ে সাক্ষ্য উত্থাপন করবে। আমি বাদী, আমি মামলার বিবরণ আদালতের সামনে উপস্থাপন করব। এই সময় আমি এই অধিকার প্রতিষ্ঠায় আমি যেসব সাক্ষ্য প্রমাণ করতে বাধ্য, যেসব বিষয় প্রমাণ করতে বাধ্য, যেসব বিষয় আমাকে প্রমাণ করলে আমি আদালতের কাছে আমার প্রার্থিত প্রতিকার আমি পাব, সেই সকল বিষয় প্রমাণের জন্য আমি সাক্ষী উত্থাপন করব। আর এই শুনানিটা প্রকাশ্য আদালতে হবে। এই শুনানিটা কি হবে? প্রকাশ্য আদালতে হবে। প্রকাশ্য আদালতে, যে জমজমাট মানুষ এভাবে প্রকাশ্য আদালতে এত কষ্ট করে মানুষজন নিয়ে শুনানি, মানুষজন উপস্থিত সহকারে যে শুনানির যে বিষয়, এটা আসলে আইনেই আছে যে এটা প্রকাশ্য আদালতে শুনানি হবে। ক্যামেরা ট্রায়াল, এটা হচ্ছে বদ্ধ রুমে বা পাবলিক সেখানে থাকে না, বিশেষ নিরাপত্তা বিশেষ ক্ষেত্রে ক্যামেরা ট্রায়ালের অনুমতি আছে আর কি। হলফনামা সহকারে জবানবন্দি, সাক্ষীর যে জবানবন্দি নেওয়া হয়, এই জবানবন্দিটা হলফনামা সহকারে, এফিডেভিট সহকারে
এফিডেভিট সহকারে। সাক্ষীর আচরণ সম্পর্কে আদালত মন্তব্য লিপিবদ্ধ করতে পারবে। সাক্ষীর আচরণ কেমন এই বিষয়ে আদালত সাক্ষীর ব্যাপারে মন্তব্য লিখতে পারবে। সাক্ষীর ব্যাপারে আদালত সাক্ষীর আচরণ সম্পর্কে আদালত মন্তব্য লিপিবদ্ধ করতে পারবে। এটা 18-12। চূড়ান্ত শুনানির তারিখ থেকে চূড়ান্ত শুনানি হলো চূড়ান্ত শুনানি শেষ। চূড়ান্ত শুনানির তারিখ থেকে ধরেন আজকের ডেট কত? 20/5/2026। আজকে হলো চূড়ান্ত শুনানির ডেট। এই দিন থেকে 120 দিনের মধ্যে এটা নিষ্পত্তি করতে হবে। চূড়ান্ত শুনানি নিষ্পত্তি করতে হবে। ঠিক আছে? কতদিন? 120 দিন। বোঝা যায়? কথা বোঝা যায়? বিষয়টা বোঝা যাচ্ছে? চূড়ান্ত শুনানির ডেট থেকে চূড়ান্ত শুনানি এটা নিষ্পত্তি করতে হবে 120 দিনের মধ্যে। চূড়ান্ত শুনানির জন্য আদালত, চূড়ান্ত শুনানিকে আমরা পিএস বলি, প্রিলিমিনারি হিয়ারিং। চূড়ান্ত শুনানির জন্য আদালত সর্বোচ্চ 200টা মামলা রাখতে পারবে। 200টি মামলা রাখতে পারবে। চূড়ান্ত শুনানির পর্যায়ে মামলা কয়টা রাখতে পারবে? 200টা। 200-র বেশি আদালত রাখতে পারবে না। আদালতের কাছে চূড়ান্ত শুনানির জন্য মামলা কয়টা আছে? 200-র বেশি রাখা যাবে না। এটা ডেলি হলে তো ডেলি না। চূড়ান্ত শুনানি যত মামলা আছে এই কোর্টে চূড়ান্ত শুনানির জন্য কয়টা মামলা আছে? 500 হয়ে গেলে হবে না, ডেলি না। এটা মানলিও না, বাৎসরিক না। সবগুলো মামলা আমার 1000 মামলা আছে। চূড়ান্ত শুনানির জন্য মামলা কয়টা আছে এখানে? 200-র অধিক চূড়ান্ত শুনানির জন্য মামলা রাখা যাবে না। সারা বছর মানে সারা বছর ফার্স্ট টু লাস্ট পর্যন্ত মামলা যত আছে পেন্ডিং চলমান বিচারাধীন যে মামলাগুলো আছে, বিচারাধীন ধরেন 5000 মামলা আছে। এই কোড আমি বিচারাধীন মামলা আছে কয়টা? 5000-5000-এর মধ্যে এক এক স্টেজে নাই। কিছু আছে 89 কতে, কিছু আছে সমনের জন্য, কিছু আছে চূড়ান্ত। এই চূড়ান্ত শুনানির জন্য মামলা চূড়ান্ত শুনানির পর্যায়ে মামলা 200-র অধিক রাখা যাবে না। এটা ডেলি বেসিসে না রাখা যাবে না। কারণ হচ্ছে যে চূড়ান্ত আপনি বেসিক থিওরিটা বুঝলে ইয়াটা বুঝে যাবেন। থিওরিটা হচ্ছে আদালতের কাছে একটা বার্ডেন আছে না, আমার মামলাটা চূড়ান্ত শুনানির জন্য আছে, আমার মামলাটা যদি নিষ্পত্তি না হয় 120 দিনের মধ্যে আমাকে নিষ্পত্তি করতে হবে। আমি যদি এই 120 দিনের মধ্যে মামলা নিষ্পত্তির জন্য আমি যদি 500 মামলা রাখি, আমি কি নিষ্পত্তি করতে পারবো? তাহলে এটা 200-র অধিক মামলা পিএস এ নেওয়া যাবে না। আমি এই মামলাটাও পিএস এর নিচে আছে, পিএস এর আগে আছে। এই মামলাটা আমি পিএস এর জন্য দিন ধার্য করব, পিএস ঘোষণা করব, চূড়ান্ত শুনানির ডেট দিব। কিন্তু 200 যদি ওদিকে লিস্ট যদি 200 হয়ে থাকে, আমাকে এই মামলা চূড়ান্ত শুনানিতে নিতে পারবো না। আজকে এই মামলার হিয়ারিং আছে, আমার এটা অনেক কাজ শেষ হয়েছে, এখন চূড়ান্ত শুনানির জন্য ডেট দিতে হবে। আমি লিস্ট তালিকা কার্য ওই মামলার যে চূড়ান্ত শুনানির জন্য কতগুলো মামলা আছে সেটা দেখে আমাকে ইয়া দিতে হবে। 200-র অধিক হলে আমি চূড়ান্ত শুনানির জন্য এই মামলার ডেট দিতে পারবো না। এটা হচ্ছে যে আপনি এজ এ আদালত আপনার একটা দায়িত্ব হচ্ছে যে মামলাগুলো নিষ্পত্তি করা। তো এখন এই নিষ্পত্তি করতে গিয়ে যদি মামলা চূড়ান্ত শুনানির জন্য 200-র অধিক মামলা যদি পেন্ডিং থাকে, আপনি নিষ্পত্তি করবেন কিভাবে? এই জন্য একটা সীমা দেওয়া হচ্ছে যে আপনি 200-র অধিক মামলা পিএসসির জন্য রাখবেন না।
উটির কথা চিন্তা করেন, মেডিকেলে উটি উটি করতে পারবে দিনে কয়টা? ধরেন 5টা। আমি উটিতে এখন ডেট দিছি হলো, ও কেউ দিছে আজকে তোমার অপারেশন হবে, আজকে তোমার অপারেশন, এরকম 10টা দিছে, আমার সম্ভব কয়টা? 5টা। তাইলে আমার দেওয়া উচিত কয়টা? এইটাই হচ্ছে এখানে এটা চূড়ান্ত শুনানির জন্য, যে চূড়ান্ত শুনানির জন্য মামলা কয়টা রাখা যাবে? চূড়ান্ত শুনানিতে মামলা রাখা যাবে 200টা শুধু। একদিনে না, একদিনে, একদিনের কেন হবে এটা? বুঝাইতে পারতেছি না, আমি বলি মামলা এখানে এই এই আদালতে মামলা কয়টা আছে? একটা তালিকা আছে না, মামলা করতেছে করতেছে করতেছে। এখানে আমার কোর্টে মামলা আছে, এখন চলমান মামলা আছে ধরেন 500টা। এক এক মামলার স্টেজ এক একটা আছে, স্টেজে এক একটা মামলার স্টেজ এক এক জায়গায় আছে। এটা আছে সমন, এটা আছে 89 ক, এরকম। আপনি যদি এখানে পিএসসির জন্য মামলা গুনে দেখেন, এখানে 200-র অধিক পাওয়া যাবে না। 200-র অধিক পাওয়া গেলে আপনি নিয়ম নিয়ম ভঙ্গ করে 200-র অধিক করছেন। মানে পিএসসি রাখা যাবে না। এই মামলা পিএস একটা পাইলাম এরকম 500-র মধ্যে পিএসসির জন্য 200-র অধিক রাখা যাবে না, এটাই হচ্ছে আইন। কেন? 200-র অধিক রাখলে এটা নিষ্পত্তি করতে আমার কষ্ট হবে। এবার বুঝা গেছে? দিনের কার্যতালিকার কথা আপনারা ভুলে যান। এটা কার্যতালিকা বলতেছেন যে ওই জন্য ভুল হচ্ছে। কার্যতালিকার কথা আমি পরে বলতেছি। আমার এই কোর্টে মামলা আছে 5000। এখানে এক এক মামলা এক একটা 89 ক এর জন্য একটা পর্যায়ে আছে, এটা সমনের জন্য আছে, এটা পিএসসির জন্য আছে, এটা রায় ঘোষণার জন্য আছে। তো এগুলোর ব্যাপারে কোনো কথা নাই, কিন্তু পিএসসির জন্য 200-র অধিক মামলা রাখা যাবে না। এই সিম্পল জিনিসটা না বোঝার কিছু নাই। মামলার একটা তো স্টেজ আছে, এক এক স্টেজে স্টেপটা পার হয়ে এটা শেষ হবে, জমা রাখা যাবে না। চূড়ান্ত শুনানির পিএস এর মামলা 200-র অধিক রাখা যাবে না, জমা রাখা যাবে না। আপনারা এইটুকু 200 সংখ্যাটা মনে রাখেন। হ্যাঁ, ওই মামলার স্টেজ গুলো যদি ভালোভাবে পরিচিত হতেন তাহলে এই জিনিসটা বুঝে যেতেন। মামলার স্টেপ গুলো পরিচিত না, ওই জন্য সমস্যা হচ্ছে। 89 একে মেডিয়েশন, 2-এ আরবিট্রেশন, 3-এ আপিলে মেডিয়েশন, 200 ট্রানজিশনাল পর্যায়ে তাহলে এই 200-র জায়গায় এই 200-তে এই পিএস এর জন্য কয়টা? পিএস এর জন্য মামলা হচ্ছে 200-র অধিক রাখতে পারবো না। এখানে আমি ওই পিএস এর আগে যে বিভিন্ন স্টেজে মামলা আছে সেগুলো পিএস এ আনতে পারবো কখন? যখন এটা নেমে নিষ্পত্তি হয়ে 140-এর নিচে আসবে, তখন অন্য মামলা পিএস এর জন্য আসবে। পিএস আবার আনা যাবে কখন? 140-এর নিচে নেমে আসলে। 140-এর নিচে আসলে পিএসএ আনা যাবে মামলা। এটা জাস্ট একটা আপনার স্মুথ প্রসেসের জন্য এটা করা হচ্ছে। এটা যে কারো একটা ওয়ার্কলোডটা, হাউ টু মেনটেন ইউর ওয়ার্কলোড, এটার জন্য একটা আপনাকে একটা স্ট্যান্ডার্ড মেনটেন করতে হবে না? হ্যাঁ, আপনি তাইলে তো এটা তো মন করা আমি পারতেছি না বলে যে কোনো জবাব দিতে পারবেন আপনি, কিন্তু আপনার নিয়ম হচ্ছে যে আপনি পিএসএ 200-র অধিক রাখতে পারবেন না, আনতে পারবেন 140-এর নিচে চলে আসলে। সংখ্যাগুলো মনে রাখেন, এই 200 আর 140। এফিডেভিট নিয়ে বলা আছে আদেশ কততে? এফিডেভিট হলফনামা যেটা, এটা বলা আছে 19-এ। 25-এ সংশোধন। কি সংশোধন? না, এটা হচ্ছে আদেশটা এক একটা বিষয়ের উপরে এক একটা আদেশ, ঠিক আছে? যেমন আপিলযোগ্য আদেশ নিয়ে বলা হয়েছে
43-এ অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ হচ্ছে 39, কমিশনের আদেশ হচ্ছে যে 26। তাহলে আপনার আদেশের মধ্যে আবার বিধি আছে, আদেশের মধ্যে বিধি আছে। আদেশ কয়টা আছে বলেন তো? আদেশ কয়টা আছে সিপিসিতে? আদেশ কয়টা? ধারা আছে কয়টা? 158টা। আর আদেশ আছে কয়টা? 51টা। এরকম 51টা আদেশ আছে এক একটা টপিকের উপরে, আর এক একটা টপিক নিয়ে এক একটা আদেশ। যেমন পক্ষভুক্তির বিষয় নিয়ে আদেশ বলা হয়েছে হচ্ছে 1-এ, আরজি বিষয়ে আর প্লিডিং হচ্ছে 7 আরজি বিষয়ে, আরজির সম্পর্কে আদেশ 7, আর লিখিত জবাব 8-এ। 6, 7, 8। 6 হচ্ছে প্লিডিং, 7 হচ্ছে আরজি, 7 হচ্ছে লিখিত জবাব। পক্ষ বিপক্ষের উপস্থিতি অনুপস্থিতি নিয়ে 9। এভাবে আদেশগুলো মানে কমন আদেশ কিছু আছে, এই জন্য ওখানে বললাম এফিডেভিট নিয়ে যে আদেশটা ওটা হচ্ছে 1919-এ বিস্তারিত বিধিতে বলা আছে এফিডেভিট নিয়ে। আমি জাস্ট ইয়াটা বলছি যে কোন আদেশে বলা হয়েছে এফিডেভিট নিয়ে 19। তাহলে ওই যে নজরুল সাহেবের যে প্রশ্নটা, দৈনিক কার্যতালিকায় মামলা রাখতে পারবেন, চূড়ান্ত শুনানির জন্য রাখতে পারবেন 10টা। এই 200 থেকে আপনি 200টা পিএস এর জন্য আছে, দৈনিক কয়টা রাখতে পারবেন? 10টা। আর কত নিচে নেমে আসলে এখানে আনা যাবে 140টা। তাহলে 200, 140, 10, বুঝা গেছে? ডেইলি হচ্ছে 10টা। না, রাখা যাবে না, এটা ক্লিয়ার। পিএস হচ্ছে চূড়ান্ত শুনানি, হ্যাঁ, প্রিএমটরি হিয়ারিং, প্রিএমটরি হিয়ারিং, চূড়ান্ত শুনানি। এই চূড়ান্ত শুনানির পরে রায় ঘোষণা হবে। বিচারক তারিখ হ্যাঁ, হলফনামার জাস্ট আদেশটা বলছি, আর কিছু না। আচ্ছা, রায়ের ভিত্তিতে বিক্রিতে, রায়ের ভিত্তিতে কি হয়? বিক্রি হয়। রায়ের ভিত্তিতে বিক্রিতে স্বাক্ষর করবে কে বলেন তো? বিচারক। আর এখানে তারিখ থাকবে। এমসিকিউর জন্য এগুলো। যুক্তিতর্ক শুনানির পর রায় ঘোষণা করতে হবে কতদিনের মধ্যে? যুক্তিতর্ক শুনানির পর 7 দিনের মধ্যে। ঠিক আছে, এমসিকিউ হচ্ছে এটা যে 7 দিন। আর রায় সম্পর্কে আদেশ হচ্ছে 20। যুক্তিতর্ক চূড়ান্ত শুনানিতে একটা যুক্তিতর্ক পার্ট আছে। ওই যুক্তিতর্ক শুনানি যেদিন হবে এর পরবর্তী 7 দিনের মধ্যে রায় ঘোষণা করতে হবে, রায় প্রচার করতে হবে। রায় হলে রায়ের ভিত্তিতে ডিগ্রি হবে, মামলা শেষ হবে আর কি, নিষ্পত্তি হয়ে গেল। 120 হচ্ছে যে চূড়ান্ত শুনানি থেকে, এই চূড়ান্ত শুনানির ডেট দিল পিএসএ আজকে, এটা নিষ্পত্তি করতে হবে না, ডেট দিছি জানা, এটা তো শেষ হয় নাই, নিষ্পত্তি করতে হবে 120 দিনের মধ্যে।
ওই চূড়ান্ত শুনানির যেদিন থেকে ডেট, আজকে ডেট দিল, চূড়ান্ত শুনানির ডেট আজকে, তা আজকে থেকে আজকেই তো শুনানি হবে না, হইতেও পারে নাও হইতে পারে। এখন থেকে ওই যে 200 মামলা আপনাকে ডেলি 10টা করে দেখতে দেখতে আপনি তো চূড়ান্ত শুনানি নিষ্পত্তি করতে পারতেছেন না, ওই 120 দিনের মধ্যেও করতে হবে। তাহলে আপনি রায়ে কোনো পরিবর্তন বা সংযোজন করা যায়, রায়ে পরিবর্তন বা সংযোজন সাধারণত করণিক ভুল বা অন্য কিছু এগুলো সংশোধন করা যায়, এটা 152 ধারা অনুযায়ী। এটা এমসিকিউ 152 ধারা। রায়ে কি থাকে? রায়ে হচ্ছে যে মামলার সংক্ষিপ্ত বিবরণ, সিদ্ধান্ত কি হলো, সিদ্ধান্তের কারণ। আর ডিক্রিতে তারিখ যেটা থাকবে এটা হচ্ছে রায় ঘোষণার তারিখটা। রায় বা ডিক্রির কপি দেওয়া হবে পক্ষগণের আবেদনে, পক্ষগণের খরচায়, পক্ষগণের আবেদন ক্রমে সত্যায়িত নকল দেয়া যাবে। তিন ধরনের খরচ আছে, একটা হচ্ছে সাধারণ কস্ট, দুই আর একটা হচ্ছে ক্ষতিপূরণের কস্ট, আর একটা হচ্ছে বিলম্বজনিত। সাধারণ কস্ট সম্পর্কে বলা হয়েছে 35 ধারায়, এটা হচ্ছে সুদ আরোপ করা যায় 6%। ক্ষতিপূরণ খরচ সম্পর্কে বলা হয়েছে 35 ক ধারায়, ক্ষতিপূরণ সর্বোচ্চ 50,000। ক্ষতিপূরণটা কেন? মিথ্যা হয়রানিকর দাবি অজুহাতের জন্য। আপনার মামলায় যে কোনো বিষয়ে যদি আপনি হয়রানিমূলক মিথ্যা তথ্য দিয়ে, অজুহাত দিয়ে কি করেন, বিভ্রান্ত করার চেষ্টা করেন, সেজন্য আদালত ক্ষতিপূরণের আদেশ দিতে পারবে। আর বিলম্বজনিত বিষয়ে বলা হয়েছে 35-এর খতে, বিলম্বজনিত খরচ হচ্ছে যে কোনটা? বিভিন্ন বিষয়ে ডেট কালক্ষেপণ করা। আচ্ছা, দুই ধরনের বিলম্বজনিত খরচ আছে, একটা হচ্ছে 2000 আর একটা হচ্ছে 3000। 2000 কখন, 3000 কখন? 2000 হচ্ছে যে নির্ধারিত দিনে দেওয়া কথা, নির্ধারিত দিনে দেয়নি। এটা কি? আপনাকে এটা দিন দেওয়া হয়েছিল, 10 দিনের মধ্যে আপনি কি দিবেন, এটা জমা দিবেন বা এটার ইয়া করবেন। এরকম যদি নির্ধারিত একটা ফিক্সড ডেট এক্সপায়ার্ড হওয়ার কারণে বিলম্বজনিত কস্ট হচ্ছে 2000। আর এটা হচ্ছে যে এমন একটা বিষয় আপনি আদালতে উপস্থাপন করলেন বা সাবমিট করলেন, যে জিনিসটা আপনার আগে দেওয়া সমীচীন ছিল, সেটা পরে দেওয়ার কারণে, এটাতে কোনো ফিক্সড ডেট ছিল না, এটা আগে দেওয়ার কথা ছিল, আপনি আগে দেন নাই, তখন এটা 3000 টাকা।
বুঝছেন এটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নির্ধারিত কথা ছিল, মানে কথা ছিল না, সমীচীন ছিল, মানে দিতে দেওয়া দরকার ছিল। আপনি এতদিন পরে এই জিনিসটা কেন আনলেন? এটা তো আপনার এত আগে দেওয়ার কথা। যে জিনিস যে সময় দেওয়ার কথা সেই সময় দেন নাই। কোনটা? খরচ, খরচের বিষয়ে এটা ধারা আছে 35 ধারা, 35 ধারায়। হ্যাঁ 35 ধারায়, এটা তো 35 ধারায়, ধারায় সিপিসিতে দুইটা, একটা হচ্ছে ধারা আর একটা হচ্ছে আদেশ। একটা ধারা আর একটা আদেশ, অর্ডার। ধারায় উপধারা আছে, আর আদেশের মধ্যে বিধি আছে, আর বিধির উপবিধিও আছে। এই যে আদেশ 21 এভাবে লিখলাম, বিধি এভাবে লিখলাম, উপবিধি এভাবে লিখলাম। আমি এভাবে লিখি, আদেশ বললে এরকম হয়, আদেশ এভাবে লিখি। এখন এমনি উদাহরণ দেখাচ্ছি এটা। আচ্ছা, ডিক্রি জারির আবেদন, ডিক্রি জারি, ডিক্রি হইল, আদালত ডিক্রি দিল, ডিক্রি এটা জারির জন্য ব্যবস্থা নিতে হবে। এটা জারি মামলা, ডিক্রি জারির জন্য আলাদা ব্যবস্থা নিতে হবে। এই ডিক্রি জারির আবেদনটা কোথায় করবেন? সংশ্লিষ্ট কোন কোর্টে? ডিক্রি প্রদানকারী আদালত। ডিক্রিটা যদিও রিভিশন আদালত বা আপিল আদালত থেকে হোক, তারপরেও এটা আদি এখতিয়ার সম্পন্ন আদালতে ডিক্রি দেওয়া, যেখান থেকে দিছিল সেখানেই কোথায় আবেদনটা করতে হবে। ডিক্রি জারির আবেদন কোথায় করতে হবে? যে আদালত ডিক্রিটা দিছে, যে আদালত ডিক্রিটা দিছে। আচ্ছা, ডিক্রি জারির আবেদনটা মৌখিকভাবে করা যায়, লিখিতভাবে করা যায়? মৌখিকভাবেও করা যায়, লিখিতভাবে। মৌখিকভাবে কোথায় করা যায়? মৌখিকভাবে করা যায় অর্থের মামলায়, মানি সুটে। অর্থের মামলায় ডিক্রি হলো, আপনি মৌখিকভাবে ডিক্রি জারির আবেদন করতে পারবেন। অর্থের মামলায় বিয়ের কাছ থেকে 50,000 টাকা পাই, এটা রায় দিল, পাবেন, রায় ডিক্রি হলো, ঠিক আছে? এটা কি হলো? ডিক্রি হলো। এটা ডিক্রি এখন জারির আবেদন, এটা আদালতেই এটা মৌখিকভাবে বললেই ডিক্রি জারির ব্যবস্থা শুরু হবে, ঠিক আছে? আচ্ছা, বিদেশি আদালতের কোন ডিক্রি জারির কোন ব্যবস্থা আছে বাংলাদেশে? হ্যাঁ, অন্য দেশের সাথে ডিক্রি জারির ব্যবস্থাটা করা যায় হলো যদি দুই দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতাপূর্ণ চুক্তি থাকে, পারস্পরিক সহযোগিতার চুক্তি থাকে, দুই দেশের পারস্পরিক, আচ্ছা, পারস্পরিক সহযোগিতার চুক্তি থাকতে হবে। তখন এই দুই দেশের, এক দেশের ডিক্রি আরেক দেশে কি করবে? জারি করা যাবে। এই ক্ষেত্রে সই মোহরি রায় হতে হবে, এটা সই মোহরি রায় হতে হবে। ওই আদালতের, বিদেশি আদালতের সিল থাকতে হবে, স্বাক্ষর থাকতে হবে। এবং এটা জারির জন্য কোথায় আবেদন করবেন বলেন তো? হ্যাঁ হ্যাঁ,
এমবেসিতে, যে মানে ডিগ্রি জারির জন্য বিদেশের একটা আদালতের ডিগ্রি আমি এই দেশে জারি করব। বিদেশ থেকে, বিদেশি আদালত থেকে দেওয়া ডিগ্রি জারি করতে হচ্ছে কোথায়? বাংলাদেশে। কোন আদালতে সাবমিট করবেন এটা? জেলা জজ আদালতে। জেলা জজ আদালতে সাবমিট করবেন। হ্যাঁ, ওই ওই ওইটা জারি করা যে জায়গায়, সেই জায়গার জেলা আদালতে। আপনি মানুষটা কোথায়, ডিক্রিটা কার বিরুদ্ধে দেওয়া হয়েছে এটা আছে না, ওই ওই এলাকায় দিতে হবে আর কি। জেলা জজ আদালত বরাবর, সুপ্রিম কোর্টও না, এমবিসিতেও না, কোথায়? জেলা জজ আদালতে। আর এই বিদেশের ডিক্রিটা হাই কমিশন কর্তৃক নোটারিকৃত, নোটারি প্রত্যায়িত হতে হবে। দেখেন, বিদেশের আদালতে সিল থাকবে, স্বাক্ষর থাকবে, নোটারি প্রত্যায়িত হবে কোথায়? হাই কমিশন কর্তৃক। তারপরে এটা জারি করা যায়। আচ্ছা, ডিক্রি জারির জন্য আবেদন করতে হবে কোথায়? ডিক্রি প্রদানকারী আদালতে। অন্য আদালতে করতে পারবেন যখন অন্য আদালতে এটা স্থানান্তরিত হবে। ডিক্রি জারির জন্য ডিক্রি প্রদানকারী আদালত ডিক্রি জারির জন্য অন্য কোনো আদালতে স্থানান্তর করছে, সেই সময় ওই স্থানান্তরিত আদালতে অথবা আচ্ছা, অন্য আদালতে স্থানান্তর কখন হয়? আদালতের ইচ্ছায় স্থানান্তর করতে পারে অথবা পক্ষগণের আবেদনে, ডিক্রিদারের আবেদনে। ও তো করবে না। ডিক্রিদারের আবেদন ক্রমে অন্য আদালতে স্থানান্তরিত হতে পারে অথবা এই ডিক্রি প্রদানকারী আদালতের ইচ্ছায়ও অন্য আদালতে স্থানান্তরিত হতে পারে। প্রিসেপ্ট এটা কি? এটা হচ্ছে বিচারকের অনুরোধপত্র। বিচারকের এটা হচ্ছে ডিক্রি প্রদান করছে আদালত। এই আদালতের বিচারক বি কে অনুরোধ করছে যে তুমি আমার এই ডিক্রিটা জারি করো। এই অনুরোধ পত্রটা প্রিসেপ্ট বলে। প্রিসেপ্ট বিষয়ে বলা হয়েছে 46 ধারায়। এরকম যদি অন্য আদালতে অনুরোধ যায়, সেই আদালত আপনার, এটা তো সাধারণত তো এই আদালতেই ডিক্রি জারি করবে। কিন্তু যদি পক্ষ ডিক্রিদার যদি আবেদন করে যে এই ডিক্রিটা জারি করতে হবে, আমি জারি করতে চাই এই আদালত কর্তৃক, এগুলো মামলার পরিস্থিতি বিবেচনায় পক্ষ বুঝে যে এটা কোন আদালত থেকে জারিটা করতে হবে, তখন এটা আবেদন করা হচ্ছে এটা ওই আদালত ডিক্রি জারির জন্য অতিরিক্ত জেলা জজে স্থানান্তর করা হোক বা যুগ্ম জেলা জজ বা জেলা জজে স্থানান্তর করা হোক। এরকম যদি স্থানান্তরিত হয় তখন এই আদালত একটা আদেশপত্র বা অনুরোধপত্র এর কাছে পাঠায়, সেটাকে প্রিসেপ্ট বলে। হ্যাঁ, সেটাই বললাম না যে পক্ষগণের ডিক্রি দ্বারা আবেদন করবে অথবা আদালতের ইচ্ছায়। তাহলে এরকম যদি আদেশ অনুরোধ করে, তখন এই আদালত যদি এই ডিক্রি জারির জন্য ক্রুক আদেশ দেয়, কি দেয়? ক্রুক আদেশ দেয়। ক্রুক আদেশ দেয়, এই ক্রুক আদেশ 2 মাসের বেশি বলবৎ থাকবে না। এটা এমসিকিউ, 2 মাসের বেশি অধিক বলবৎ থাকবে না। ক্রুক আদেশ ডিক্রি জারির জন্য ক্রুক করা লাগতে পারে, সেই ক্রুক আদেশ 2 মাসের বেশি বলবৎ থাকবে না যখন সে অনুরোধ প্রাপ্ত হয়ে ডিক্রি জারির কাজ করতে যায়। এটাতে তো আর কোনো ইয়া নেই। এটাতে 2 মাস লিমিটেশন আছে। এটা কেউ শুনছেন কখনো? হ্যাঁ, গার্নিশি আদেশ।
গার্নিশি আদেশটা হচ্ছে একুশ আদেশের 46, এটা বলা 21 আদেশের 46 এইচ থেকে 46 এইচ থেকে এ থেকে এইচ 46 এ থেকে এইচ, এখানে এই বিষয়ে বলা হয়েছে। গার্নিশি আদেশটা দেখেন, এ বি এর থেকে 1000 টাকা পাই, বি এর থেকে 1000 টাকা পাই, মামলা করলো, ডিক্রি হলো, ডিক্রি হলে হয়েছে, ডিক্রি হওয়াতে একই ডিক্রি পাইলো, তাহলে একে কি বলবে? ডিক্রিদার। আর বি কি? বি কি? দায়িক। ইংলিশে কি? জাজমেন্ট ডেটর। আরে ডিক্রিদারের ইংলিশ কি? ডিক্রিদারের ইংলিশ কি? জাজমেন্ট হোল্ডার। এটা জাজমেন্ট ডেটর, আবার এটা জাজমেন্ট ক্রেডিটর হবে না। একটু দেখেন, ডিক্রিদার জাজমেন্ট ক্রেডিট কিনা, হোল্ডার কিনা। ডিক্রিদার, এগুলো ডিকশনারি ভাষায় আসবে না তো। ডিক্রিদার, দার লিখতে হবে। কে সঠিক বলতে পারে দেখি? ডিক্রিদার হয়ে গেছে, এটা দার হবে। ডিক্রিদার আমাকে দেন মোবাইল, ওই এখানে সার্চ দেন ডিক্রিদার। ডিক্রি হোল্ডার, জাজমেন্ট ডেটর, আর এটা হচ্ছে ডিক্রি হোল্ডার। এটা হচ্ছে ডিক্রি হোল্ডার, এ জাজমেন্ট ডেটর। এখন দেখেন, বি আবার একটু ভালো করে খেয়াল করেন, বি আবার কথা বলতেছেন কেন? বি আবার সি থেকে টাকা পাই 1000 টাকা। এখন এই বি হচ্ছে সি এর জন্য কি ডিক্রিদারের মতো না? সি হলো বি এর দায়িক, ঠিক আছে? ঠিক আছে। এখন এখন আদালত ইয়া দিল, গার্নিশি আদেশ দিল, এই যে সি তুমি টাকাটা বি কে না দিয়ে একে দিবা। তোমার থেকে বি যে টাকা পাই, আসলে বি থেকে এ টাকা পাই, এটা ডিক্রি হয়েছে, তাহলে সির বিরুদ্ধে গার্নিশি আদেশ হলো তুমি টাকাটা কাকে দিবা? একে দিবা। তাহলে এই একে বলা হয় দায়িকের দায়িক। এই যে দায়িকের দায়িক, সিকে বলা হয় দায়িকের দায়িক, অর্থাৎ গার্নিশি। এটা একে বলা হয় গার্নিশি। গার্নিশি মানে দায়িকের দায়িক, দায়িকের দায়িক। ক্লিয়ার? গার্নিশি হচ্ছে দায়িকের দায়িক। ওই যে সি হচ্ছে যে এও লাভ, এও হচ্ছে যে এ হচ্ছে শ্রেষ্ঠ ভালো লোক, এ হচ্ছে মধ্যম ভালো লোক, এ হচ্ছে আরো খারাপ লোক, অর্থাৎ এ ভালো পজিশন আছে, এ হচ্ছে ডিগ্রিদার, এর থেকে কোনো কেউ টাকা পায় না। বি হলো তার থেকে টাকা পায়, সে আবার আরেকজন থেকে টাকা পায়। বি থেকে এ টাকা পায়, বি থেকে এ টাকা পায়, সি থেকে বি পাই, সি তো কারো কাছ থেকে পায় না। সি হলো ডিফল্টার। হ্যাঁ, সি হলো দায়িকের দায়িক, অর্থাৎ বি এর কাছে সি ঋণী, এর কাছে বি ঋণী। এখন যে বির কাছ থেকে টাকা পায়, বি আবার সি এর কাছ থেকে টাকা পায়, তাহলে সি টাকাটা পরিশোধ করার জন্য গার্নিশি আদেশ হলো যে সি বি কে না দিয়ে একে দিতে হবে। এই জিনিসটা ইফেক্টিভ হবে যদি একই মামলায় তিনজনই সংযুক্ত থাকে, আর যদি না হয় বি আর সি এর মামলা সি একে কোথায় পাবে? এখানে মামলা চললো, এখানে ডিক্রি হলো,
এটা ডিক্রি জারির মামলায় গার্নিশের আদেশ হলো সি এর বিরুদ্ধে। হুম সি এর থেকে টাকা পায় বি, হুম সেখানে তো এর কোনো ফাংশন এখানে কেন বুঝিনি। মামলা তো হলো বি আর সি এর মধ্যে। হুম 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 মামলা বি আর সি এর মধ্যে সি থেকে বি টাকা পায়, হুম হুম এর তো ওখানে সংযুক্ত না। কেন এর এ বি এর থেকে টাকা পাই? বুঝতে পারেন এ বি এর থেকে পায়, সেটা এ বি এর ফাংশন। হুম হুম সি এর সাথে তো এটা ফাংশন নাই, সি এর সাথে ফাংশন শুধু বি। বি এর, তাহলে এখন এফ সি, হ্যাঁ হ্যাঁ আমি টাকা পাই ওনার থেকে, উনি টাকা পাই ওনার থেকে। হুম হুম ডোনারের মার্কে যেটা আমার জানা নেই। আপনার এরকম এটা সিম্পল বিষয় না, এখানে তো তথ্য প্রমাণের ভিত্তিতে এই বিষয়গুলো আসতেছে। এখানে বললেই যে আর আদালতে এরকম সিদ্ধান্ত হচ্ছে এরকম না তো, এগুলো তো ফাংশন সবকিছু মেনটেন করে এই আদেশটা হচ্ছে। হুট করে আদেশ দিয়ে দিচ্ছি গার্নিশের আদেশ, এরকম তো না। এটা একই মামলায়, এটা একই মামলায় হইতে পারে, ভিন্ন মামলায় হইতে পারে। এটা তো মামলাই না, এটা ডিক্রি জারির ডিক্রি মামলাটা শেষ হয়ে ডিক্রি জারির মামলায় এই আদেশটা হলো। আমি বলি এটা মামলা না, এটা মামলা শেষ হয়ে গেছে, ডিক্রি জারির কার্যক্রম চলতেছে। ডিক্রি হলো এর বিরুদ্ধে, এ বি এর মামলা ডিক্রি। এই ডিক্রিটা জারি করব আমি, কি করতেছি জারি করব। বি টাকা দিতে পারতেছে না, বাদ দিয়ে টাকা দিতে পারলেও এটা প্রমাণিত হয়েছে যে বি এর সাথে সি এর ব্যবসায়ী লেনদেন আছে বা যে কোনো ভাবে টাকা পয়সার চেক আছে বা অন্য কিছু। এখানে টাকা পায় বলতে এমনি মৌখিক ভাবে পায় এরকম না, এখানে প্রমাণ করতে হবে, টাকা পয়সার চেক থাকতে হবে, ডকুমেন্ট থাকতে হবে বা দালিলিক প্রমাণ থাকতে হবে, তারপরে না একটা গার্নিশের আদেশ হবে। তারপরে সি কে এই ডিক্রি জারির মামলায় এ বি এর বিরুদ্ধে তো টাকা আদায়ের জন্য, বি এর টাকা আদায়ের জন্য ক্রুক হইতে পারে বা সম্পত্তি বিক্রয় নিলাম হইতে পারে, যে কোনো কিছু হইতে পারে। এইসব জায়গায় এগুলোকে আমি বি কে এফেক্ট না করে আমি গার্নিশের আদেশ দিচ্ছি হচ্ছে সি তুমি টাকাটা কাকে দিবা, একে দিবা। এটা এরকম না যে সি কেমনে টাকা পায় এরকম না, এগুলো তো প্রমাণ হইতে হবে। গার্নিশের আদেশ হওয়ার আগে তো প্রমাণ হইতে হবে, ডকুমেন্ট পত্র আসতে হবে যে বি এগুলো করবে। আসলে মূলত বি এগুলো করবে যে আমি একে টাকা থেকে পাবো, আমি সি থেকে টাকা পাই, কি কি ডকুমেন্ট, এই যে এই চেক আছে, এই আছে, সেই আছে, এগুলোর উপর ভিত্তি করে আদালত গার্নিশের আদেশ দিচ্ছে। এটা কি করবে যে এই বি প্রমাণ করতেছে আমি টাকা পাই কার থেকে। এগুলো 500 টাকা 1000 টাকা না, এগুলো বড় বড় ধরেন 1 কোটি টাকা, 1 কোটি টাকার মামলায় এখন বি থেকে দিবে। বি ডিফল্টার, বির কাছে সি ডিফল্টার। আমি এর কাছে টাকা পাই, মামলা করে দিয়ে এগুলো আদালত, যদিও আপনারা এরকম এরকম কথায় কথায় বলতেছেন, এগুলো তো আদালতে তো এরকম না। আমার যদি স্যার আমাকে একটু রিলেশনটা বুঝান যে মামলাটা বা ডিগ্রিটা হচ্ছে এ আর বি এর মধ্যে, যখন সি কেন বাবা কেন সি তো বলতে সি তো মামলা যে আপনারা আচ্ছা সিম্পল জিনিস বোঝান, সিম্পল জিনিস বোঝান, না না সিম্পল জিনিস বোঝান। আপনি টাকা পান আপনার থেকে, উনি টাকা পায় আপনার থেকে, আবার আপনি টাকা পান ওর থেকে, ঠিক আছে ঠিক আছে। এখন ওনার থেকে উনি টাকা পায় না, এখন এই ব্যক্তির কাছে আপনি টাকাটা 100 টাকা আপনি এই টাকাটা দেওয়ার জন্য আপনি কি করলেন, আমি টাকা নাই, আমি পাই ওনার থেকে, তাহলে ওই 100 টাকা আপনাকে দিবে। আপনি টাকা পাই, ওর থেকে টাকা নেবেন না, আপনি 100 টাকা বাইর করেন। রিলেশনটা বুঝেন, রিলেশন এই সিম্পল জিনিস, না না থার্ড পার্টি কিভাবে আসছে দেখেন, থার্ড পার্টি কিভাবে আসছে দেখেন। আপনি 200 টাকা রাখেন, কি জন্য? উনি ধার দিছে, যে আপনি ধার দেন ওনাকে, এখন আপনি টাকা খুঁজেন ওনার থেকে। টাকাটা ওনার থেকে হ্যাঁ দেন নেন, আমি এই যে টাকাটা ওনার নেন টাকাটা নেন, আপনি দেন না ওনাকে দেন, ওনাকে দেন।
এই টাকাটা এখন তো এই জায়গায় আসতো, আপনাকে কেন দিতে হবে? উনি আদালত বলতেছে যে উনি এই টাকাটা এখানে সরাসরি দিবে। স্যার এটা ঠিক আছে, আমি বুঝাইতে পারছি না, সেটা হলো মামলাটা হলো উনি আমার থেকে টাকা পায়, উনি মামলা করছে, হ্যাঁ। আমার আর ওনার মধ্যে ফাংশন, হ্যাঁ, আমি তো আরো 10 জনের থেকে টাকা পাই। এই মামলাটা তো ওনাদের কি সম্পর্ক? এই মামলার সাথে ওনাদের কি সম্পর্ক? এই যে দেখা ওনারা আর আমার মধ্যে সম্পর্ক, এর মধ্যে হ্যাঁ এর মধ্যে সম্পর্ক। হ্যাঁ। এখন এর সাথে সম্পর্ক সির। এখন মামলা হলো এরকম না যে, বিষয়গুলো বুঝেন, এটা সিভিল মামলা, বিষয়টা বুঝেন। এখন এর সাথে বিয়ের যখন সম্পর্ক, এখন এই বিটা এই বিয়ের কাছ থেকে আমি টাকাটা উদ্ধার করব, ঠিক আছে? এটা বিয়ের কাছ থেকে টাকাটা উদ্ধার করব। এখন বিয়ে এই বিটা এটা যেমন প্রমাণিত, এই গার্নিশি আদেশ হওয়ার জন্য বি যে সি থেকে টাকা পায় এটাও প্রমাণিত হবে কাগজে কলমে। এটা এমন না যে আকাশে বাতাসে টাকা পায়, এরকম না। এটা এই আদেশে এটা প্রমাণ করবে, বি প্রমাণ করবে, সি হাজির হবে যে আমি সি থেকে টাকা পাই, ঠিক আছে? এখন গার্নিশি আদেশটা কেন হয়? সি যদি একে টাকা দেয় আর যদি বি যদি একে টাকা না দেয়, তা আমি আমার জারিটা তো হচ্ছে না, কোর্ট তো ফেল করতেছে। কোর্ট এইটা জারিটাকে সাকসেসফুল করার জন্য সি বি যে টাকা পায় এটা প্রমাণিত, সি একে টাকা দিবে, এটা গার্নিশি আদেশ। এটা এমন না যে এই যে মামলা করতে এখানে সম্পর্ক না থাকলে মামলা, এই যে এগুলো কি এখানে এগুলো কি প্রমাণ হলো? এগুলো কি হলো? গার্নিশি আদেশটা হওয়ার আগে বি প্রমাণ করতেছে যে আমি সি থেকে টাকা পাই, সি স্বীকার করলো হ্যাঁ আমার কাছ থেকে টাকা পাই। গার্নিশি আদেশ তো এমন না যে সে বললো, দাবি করলো আর অস্বীকার করলো আর কোর্ট বলে দিল, এরকম না, এটা প্রমাণ হইতে হবে। তাহলে আপনার ভাষায় তাহলে এ বলতে পারবে না, সি কে বলতে পারবে না টাকা তুমি একে দাও, আদালত বলতে পারবে না, সি কে আদালত বলতে পারতেছে না যে সি টাকা বি কে দিবে, বি কে দিতে হবে এরকম বলতেছেন। এটা হচ্ছে বি কে দিতে হবে এরকম বলতেছেন না, বিষয়টা এরকম না, বি কে দিতে হবে এরকম বলতে চাচ্ছেন। কিন্তু এটা হচ্ছে যে এটা যদি প্রমাণিত হয় সি কে বলা যাবে, বিষয়টা এরকম। সালমান এফ রহমান টাকা নিয়ে ব্যাগে গেছে। সালমান এফ রহমান থেকে টাকা পায় কে? ধরেন ব্যাংক, ইসলামী ব্যাংক টাকা পায়। এই সালমান এফ রহমান থেকে টাকা পায় ইসলামী ব্যাংক। সালমান এফ রহমান টাকা পায় কথার কথা আপনার সালাউদ্দিন থেকে। এখন আমি আদেশ দিলাম যে সালাউদ্দিনকে টাকাটা, সালমান এফ রহমানকে নয়, টাকাটা ইসলামী ব্যাংকে জমা দিতে হবে। দিস ইজ দ্য গার্নিশি আদেশ। এখন আমি আবার সালমান এফ রহমানকে এনে কিভাবে বলবো? এত ইয়ার মধ্যে কি আদালত বুঝবে যে তোমার কাছ থেকে টাকা পাই, এর থেকে টাকা পাই, পরিশোধটা এভাবে করো? এগুলো আর 5 টাকা 10 টাকার ব্যাপার না, এগুলো কোটি টাকা যখন হয়ে যায়, বড় বড় টাকা যখন হয়ে যায়, ডিফল্টার হয়ে যায়, তখন এই আদেশগুলো এরকম হইতে পারে। যখন বড় বড় কোম্পানির মামলা হবে, বড় বড় কোটিপতির মামলা হবে, শিল্পপতির মামলা হবে, সেখানে আপনারা এইরকম ফাংশনগুলো দেখবেন, প্রুফ দেখবেন, এইরকম আদেশ দেখবেন বা নিলাম দেখবেন। এগুলো ছোটখাটো বিষয়ে এগুলো হচ্ছে এরকম না, এগুলো তো কোটি কোটি টাকার ফাংশন। তাহলে পাল্টা ডিগ্রি, উদাহরণের জন্য দুঃখিত, উদাহরণে ধরেন
যাদের উদাহরণ দিলাম এরা কেউ এর সাথে সম্পর্কিত না। বোঝানোর জন্য দিলাম। পাল্টা ডিগ্রি, ক্রস ডিগ্রি। এটা বলা হয়েছে 21-এর 18-তে। 21 আর 42 হুম 21 আর 42 বড়। আচ্ছা যাই হোক, পাল্টা ডিগ্রিটা বুঝেন। পাল্টা ডিগ্রিটা হচ্ছে এগুলো কোটি লিখলে আপনাদের জন্য সুবিধা হবে। হাজার, লাখ, আচ্ছা 1 লাখ। খ এর বিরুদ্ধে মামলা করে ডিগ্রি পেল 1 লাখ টাকা, খ এর কাছ থেকে পাবে। আবার খ এর বিরুদ্ধে মামলা করলো, খ ও একটা ডিগ্রি পেল 1 লাখ টাকা। হ্যাঁ, এর একটা ডিগ্রি আছে, আমি ক এর কাছ থেকে 1 লাখ টাকা পাই। খ এরও একটা ডিগ্রি আছে, আমি ক এর কাছ থেকে 1 লাখ টাকা পাই। এরকম যদি সমান সমান হয়, এরকম যদি এর ডিগ্রিটা এর খ এর ডিগ্রি যেমন খ এর উপরে প্রযোজ্য, খ এর ডিগ্রি ক এর উপর প্রযোজ্য, এটাই হচ্ছে পাল্টা ডিগ্রি। এখানে আর জটিলতার কিছু নাই। আচ্ছা, একই ডিগ্রিতে পাল্টা দাবি, ডিগ্রি একটা, ডিগ্রি এটাকে পাল্টা দাবি, পাল্টা দাবি, পাল্টা দাবি একই ডিগ্রিতে, একই ডিগ্রিতে। ডিগ্রি হলো ক এর কাছ থেকে 5 লাখ টাকা পাই। এখন খ এর কাছ থেকে পাল্টা দাবি হলো আমি 3 লাখ টাকা পাই। ধরেন পাল্টা দাবি হলো 5 লাখ পাই। যদি সমান সমান হয়, এটা কি হবে? সমান সমান হলে ডিগ্রি জারির কোনো আর ডিগ্রি জারির জন্য কোনো অনুমতি দিবে না। আর যদি সমান না হয়, জারির কার্যক্রম গ্রহণ করবে। এটা যদি 3 লাখ হয়, তখন 2 লাখ টাকা আদায়ের জন্য ডিগ্রি জারির কার্যক্রম শুরু হবে। সিম্পল জিনিস। ডিগ্রি জারির জন্য মামলা করতে হবে। এই জায়গায় একটু কনফিউশন আছে, দেখেন ইয়া হবে, একটু বুঝতে কষ্ট হবে। 3 বছর আর 12 বছর ডিগ্রি জারির মামলা করতে হবে। কয় বছরের মধ্যে? 3 বছরের মধ্যে। 3 বছরের মধ্যে ডিগ্রি জারির মামলা করতে হবে। ডিগ্রি জারির মামলা, ডিগ্রি জারির মামলা 3 বছর। আরেকটা আবেদন, পুনরায় আবেদন, পুনরায় আবেদন। ডিগ্রি জারির জন্য পুনরায় আবেদন, আবেদন কয়েকবার মানে করা যায়। ডিগ্রি জারি না হলে আরো আবেদন করা যায়। এই পুনরায় আবেদন যখন করবেন, এর মধ্যখানে এখানে আমি করলাম, এর মধ্যখানে 3 বছরের ব্যবধান হবে না। 3 বছরের ব্যবধান হবে না। অর্থাৎ আমি দ্বিতীয় যে পুনরায় আবেদন করব, এটা 3 বছর গ্যাপ, 3 বছরের বেশি গ্যাপ হইতে পারবে না। 3 বছরের বেশি গ্যাপ হইতে পারবে না। 3 বছরের বেশি, 4 বছর পরে গিয়ে আবার পুনরায় আবেদন করলে এটা রিজেক্ট হবে।
3 বছরের মধ্যে পুনরায় আবেদন করা লাগে। পুনরায় যদি আবেদন করেন 3 বছরের গ্যাপ বেশি, ব্যবধান বেশি হবে না। এরপরে আর এই পুনরায় আবেদন করা যাবে না, পুনরায় আবেদন করা যাবে না 12 বছরের পর। 12 বছর ডিগ্রি জারির মামলা করতে হবে, ডিগ্রি জারির 3 বছরের মধ্যে। এরপরে 12 বছর পর্যন্ত আপনি পুনরায় আবেদন করতে পারবেন। 12 বছরের পরে এই ডিগ্রি জারির আর কোনো আবেদন করতে পারবেন না। এই 3 বছরের আবার তিন থেকে এই সময় 12 বছর হওয়ার মাঝখানে পুনরায় আবেদনগুলো 3 বছরের ব্যবধান হবে না। ডিগ্রি জারি হলো কত সালে? 2010 সালে, ঠিক আছে? ডিগ্রি জারি হলো কয় সালে? আমাকে 2013-র মধ্যে জারি মামলা করতে হবে, ঠিক আছে? এবার এই জারি মামলা আমি করলাম, এখন জারি মামলা করলাম। এই 2013 থেকে 2010 থেকে 22 পর্যন্ত কত? 12 বছর হলে 2022টা, ঠিক আছে না? এই 2022-এর পরে আপনি আর কোনো ডিগ্রি জারির কোনো আবেদন করতে পারবেন না। এটা এটুকু বুঝছেন? 2022-এর পরে এটা তো করবেন, 2013-এর ভিতরে একটা তো জারি মামলা করবেন এই জারির জন্য আবেদন। হ্যাঁ, দ্বিতীয় এখানে কয়েকবার হইতে পারে, বুঝছেন? 3 বছরের ব্যবধানে আমি এর ভিতরে এখন জারি মামলা করলাম, জারি হচ্ছে না, পুনরায় আমি এখানে ধাপে ধাপে আবেদন করতে পারি। এই গ্যাপটা এই 2013 থেকে আমি এটা 2019, তারপর 2022, ঠিক আছে? আবেদনগুলো এই 2016 ক্রস করতে পারবে না। 3 বছরের গ্যাপে, অর্থাৎ আপনার অবহেলা, এখানে কোনোভাবেই অবহেলা করা যাবে না। ব্যবধানটা 3 বছরের বেশি হবে না, এবং 12 বছরের পরে, অর্থাৎ ডিগ্রি জারির জন্য আপনাকে সঠিক সময়ে ব্যবস্থা না নিলে আপনি এখানে লুজার হবেন। হ্যাঁ, ডিগ্রি দেওয়ার পরে না, এটা অটোমেটিক কোনো প্রসেস না। ডিগ্রি জারির জন্য মামলা করতে হবে, আবেদন করতে হবে। আমাদের একটা সিস্টেম বলি আজকে, সেটা হচ্ছে আমাদের মামলা যেভাবে শুরু হয় বা যেভাবে শুরুর দিকে যেসব অধিকার, যেসব বিষয়ে খুব খুঁটিনাটি আইন ন্যায় বিচার হচ্ছে কিনা, এগুলো আমরা মামলা শুরুর সময় খুব বেশি সচেতন থাকি, সতর্ক থাকি। কিন্তু এই আইনগুলো এত ছাতুরিপূর্ণ, এত কৌশলী যে মামলা শেষের দিকে যখন রেমিডি পাওয়ার অবস্থায় যাবে, সেদিকে এগুলো হচ্ছে রেমিডি না দেওয়ার পক্ষে বেশি কলাকৌশল। আইনগুলো এভাবে করা, এখানে এত কলকব্জা এত করার কারণ কি? এগুলো হচ্ছে যে রেমিডি দেওয়ার পক্ষে ছিল না এই আইনগুলো। শুরুর দিকে মামলা ফাইলিং থেকে শুরু করে প্রথম দিকে যেসব বিষয় আশা শোনানো হয়, আশা দেখানো হয়, শেষের দিকে কিন্তু রেমিডি পাওয়ার ক্ষেত্রে দেখা যাবে যে বেশিরভাগ মামলা প্রত্যাহার কেমনে করা যায়, মামলা কিভাবে আসামি কিভাবে করা যায়, মুলতবি করা যায়, কিভাবে ডিগ্রি জারিতে কত রকমের বাধা দেওয়া যায়, আর কাদের বিরুদ্ধে জারি করা যাবে না, এইসব আইন কানুন বিষয়। এরকম, এটা একদম সত্যি কথা। আইনটাকে আমরা মানে সিভিল মামলা হোক আর ফৌজদারি মামলা হোক, শুরুর দিকে যেসব আমরা যত বেশি আইনি সুরক্ষা দেখতে পাই, মামলার
ফলাফল ভোগ করার পর্যায়ে সেরকম আইন সেরকম ফ্লেক্সিবল, মানে সেরকম আইন অনুকূল নয়, সেগুলো এভাবে শেষের দিকে এরকম রিজিট করা হয়েছে। এটা 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 ব্রিটিশ থেকে শুরু করে ব্রিটিশ করছিল, এই বাংলাদেশ হওয়ার পাকিস্তান হওয়ার পরও সেগুলো ধরে রাখা হয়েছে, হোল্ড করা হয়েছে। হুম। আমাদের জন্য ব্রিটিশরা শাসন করছে, সৌদি করছে, মিশর করছে, ইরাক করছে। ইন্ডিয়ার মামলা করছে, ইন্ডিয়া কিন্তু চায় না। আচ্ছা, ডিক্রি জারিটা কয়ভাবে করা যায়? ডিক্রি জারি ডিক্রি জারি করা যায় 5 উপায়ে। সম্পত্তি অর্পণ, একটা প্রপার্টি নিয়ে মামলা হলো, প্রপার্টিটা আমার বেদখল হয়ে গেছিল, এই প্রপার্টিটা আবার বিক্রিদারকে ফেরত দেওয়ার জন্য, তাহলে সম্পত্তি কি করে? অর্পণের মাধ্যমে। ক্রয় ও বিক্রয়, গ্রেপ্তার, কারাগারে আটক, রিসিভার নিয়োগ, আদালত যা উপযুক্ত মনে করে সেভাবে। আচ্ছা, কোনো একটা দেনাদারকে আটক করার পরে তাকে মুক্তি দেওয়া যাবে সে যদি বিক্রির পাওনা টাকা পরিশোধ করে অথবা নিজেকে দেউলিয়া ঘোষণা করবে বলে জামানত দেয়। নিজেকে দেউলিয়া ঘোষণা করবে 1 মাসের মধ্যে, সেজন্য সে জামানত দেয়। 5,000 টাকা নিচ্ছে। না না, জামানত যাই হোক, সে জামানত দিবে আমি নিজেকে দেউলিয়া ঘোষণা করব 1 মাসের মধ্যে, সেটা বললে তাকে আটক থেকে মুক্তি দেওয়া যাবে। তাহলে আটকের পর মুক্তি পাবেন কিভাবে? পাওনা টাকা পরিশোধ করলে অথবা আপনি নিজেকে দেউলিয়া ঘোষণা করলে। বাটোয়ারা মামলা চিনেন? ভাইবোনের সঙ্গে হ্যাঁ, বন্টন মামলা, পার্টিশন সুট। এখানে বন্টনের দায়িত্ব দেওয়া হয়, বন্টন করবে কে? কালেক্টর বা ওনার দায়িত্বপ্রাপ্ত অধীনস্থ কর্মকর্তা। একটু প্রশ্ন আছে। জি, কালেক্টর করে দিয়ে গেল, পরে ওই 5,000 টাকা আলাদা ইয়ে হয়ে যায়, বিচার হয়ে যায়। হ্যাঁ হয়ে যাবে। পরে আবার হ্যাঁ। হ্যাঁ, মানে ওই যে বাটোয়ারা মামলায় বন্টনটা কে করবে? দায়িত্বকে কালেক্টর বা ওনার অধীনস্থ কর্মকর্তা। ওনাদের ছাড়া করে বন্ধ হবে না। আমরা যত বন্টন করার চেষ্টা করছি, মামলা হয়েছে কেন? বন্টন হচ্ছে না, বিধায় তো মামলা হয়েছে। বাটোয়ারা মামলায় এখন বাটোয়ারা মামলা ডিক্রি হলো, এটা বন্টন করতে হবে না? বাটোয়ারা করতে হবে না? এতটুকু পাবে, সরজমিনে এটাকে বন্টন করতে হবে না? কে করবে? এটা দায়িত্ব কার? মানে বন্টনের দায়িত্ব দিবে কাকে? কালেক্টরকে। কালেক্টর অথবা কালেক্টরের অধীনস্থ কোনো কর্মকর্তা। একটা প্রপার্টি বন্টন হবে কিভাবে, কিভাবে হবে, এগুলো তো মামলা সমাপ্ত হলো, ডিক্রি হলো। এখন এই বন্টনের
ইয়া করতে হবে না? আমি বলতে চাচ্ছি মামার বাবা বাবা মারা গেছে আর 5 দিনের জমি আমরা পারবেন? তখন কি আমাদের কাউকে লাগবে না, আপনারা করে ফেলেন। তারপরে যে খতিয়ান করার ক্ষেত্রে আপনার বাবার সম্পত্তি আপনারা যদি নিজেরা বন্টন করেন, খতিয়ান করতে পারবেন না, ইয়া করতে হবে, আপনাদেরকে একটা অংশনামা করতে হবে, বাটোয়ারা দলিল করতে হবে। হ্যাঁ, এটা আসলে আপনারা করতে পারতেছেন না, কারণ হচ্ছে সরকার রাজস্ব পাওয়ার জন্য বলতেছে তোমরা একটা বাটোয়ারা দলিল করো। হুম। যত যেখান থেকে যেভাবে হোক রাজস্ব আদায় করতে পারলে হবে। এই বাটোয়ারা দলিলের রেজিস্ট্রি ফি অনেকটা সেল ডিডের মতো, মানে জমি কিনলে যেরকম রেজিস্ট্রি ফি, বাটোয়ারা রেজিস্ট্রি বন্টন দলিল রেজিস্ট্রেশনের টাকাও একই প্রায়। 1 ঘন্টা জায়গায় কিনলেও পুরো হোটেলে টাকা দিতে আর এটা আরেক জুলুম যাচ্ছে এটা। এই জুলুমের কারখানায় আর কি ভালো ভালো কি আশা করেন? এটা তো জুলুমের কারখানা। গোটা 7 বছরের শিশু। হ্যাঁ, সচিবালয়, সুপ্রিম কোর্টে আলাদা সচিবালয়, এটা আইন মন্ত্রণালয়ের অধীনে চলে আসছে। আচ্ছা, দেওয়ানি কারাগারে আটক। টাকাওয়ালা লোককে আমার জেলে দিতে ইচ্ছা করতেছে, টাকাওয়ালা লোককে জেলে ঢুকাবো। দেওয়ানি কারাগারে আটক। দেওয়ানি কার্যবিধিতে যে আটকের কথা বলা হয়, গ্রেপ্তার করা যে আটকের কথা বলা হয়, সেটা দেওয়ানি কারাগারে আটক। দেখেন, অর্থ মামলায় এই 4 জনকে গ্রেপ্তার করা যাবে না। 4 জনকে গ্রেপ্তার করা যাবে না। কে? মহিলাকে আটক করা যাবে না যারা হচ্ছে বৃদ্ধ, অসুস্থ, গর্ভবতী, স্তন্যদানকারী। আগে ছিল যে 2025-এ এটা সংশোধন করা হয়েছে, এর আগে ছিল যে শুধুমাত্র নারীকে। এখন নারীর মধ্যে এই 4 ক্যাটাগরির নারীদেরকে কি করা যাবে না, গ্রেপ্তার করতে পারবে না। কয় ধরনের? 4 ধরনের। এটা বার কাউন্সিল পরীক্ষা 2022-এ আসছিল, বিজিএস-এ 2012-তে আসছিল, যে 4 জনকে যেটা বলা হয়েছে। আচ্ছা, এই যে আটকের আদেশ দিবে না, এই যে 4 জনকে আটক করা যাবে না, এটা বলা হয়েছে 56 ধারায়। কয় ধারায়? এটা বার পরীক্ষায়, বার কাউন্সিলের 2025-এ আসছিল এই প্রশ্নটা। কত ধারা এটা? 56 ধারায়। আর আরেকটা জায়গায় মহিলাকে গ্রেপ্তার করা যাবে না, সেটা হচ্ছে দাম্পত্য সম্পর্ক পুনরুদ্ধারের মামলায় মহিলাকে গ্রেপ্তার করা যাবে না। আচ্ছা, এই গ্রেপ্তারটা কতদিনের? যদি 50 টাকার বেশি জামানত দেয়। এই একটা জিনিস দেখেন 50 টাকার 50 টাকার বেশি, আচ্ছা কম 50 টাকার বেশি, এটা 50 টাকার কম জামানতের আদেশ দিলে কারাগারে আটক রাখা যাবে ওকে 6 সপ্তাহ, আর এটা 6 মাস। তাহলে কয় মাস রাখা যায়? 50 টাকার বেশি হলে কয় মাস রাখা যায়? 6 মাস। এটা বার কাউন্সিল পরীক্ষার 22-এ আসছিল। আর এটা 6 মাস রাখা যায় কত হলে? 50 টাকার বেশি। এটা আসছিল বার কাউন্সিল পরীক্ষা 15-তে।
টাকা হলো স্যার একটা অনেক কিছু আইনে অনেক অনেক ইয়া দেখবেন, আইনে অনেক কিছু ইয়া দেখবেন। এখনকার আইনে যা আছে তাই, আইনে যা আছে তাই। আচ্ছা এখানে 6 মাস, তো পরবর্তী আরেকভাবে আবার গ্রেপ্তার হয়ে আরো 6 মাস আছে, টোটাল 12 মাস পর্যন্ত। এটা কোনটা? মানে 6 মাসের 6 মাসের একটা আছে, আবার যদি গ্রেপ্তার হয় আরো 6 মাস, 12 মাস। ওই একই ব্যক্তি। একই ব্যক্তি। ক্রুক ক্রুক ক্রুকের কিছু মানে কোনগুলো ক্রুকযোগ্য নয়? আসলে ক্রুক ক্রুকযোগ্য পুকুরের মাছ। নয়। ক্রুকযোগ্য নয় হচ্ছে কৃষকের বাসগৃহ, হিসাবের খাতাপত্র, সরকারি পেনশনভোগীদের বৃত্তি, পরিধেয় বস্ত্র, রান্নার বাসন, তৈজসপত্র, বিছানা, এগুলো ক্রুক করা যাবে না। কৃষি যন্ত্রপাতি। আর ক্রুকযোগ্য কোনগুলা? জমি, দালান কোঠা, বাসা বাড়ি, টাকা, চেক, কোম্পানির শেয়ার, ব্যাংক নোট, এগুলো ক্রুক করা যাবে। আচ্ছা দায়ীকে যদি কারাগারে আটক করেন, ভাতা পাবে, সে ভাতা দিবে, সে ভাতার দায়িত্ব সরকারের। আচ্ছা ডিক্রির টাকা কতদিনের মধ্যে জমা দিতে, কত জমা দিলে ওকে মুক্তি দেওয়া যাবে? ডিক্রির টাকা কত জমা দিলে দায়ীকে মুক্তি দেওয়া যাবে? 25% কম নয়। বাকি টাকা কত দিনের মধ্যে দিতে হবে? 60 দিনের মধ্যে। আচ্ছা ডিক্রি জারিতে যদি কেউ বাধা দেয়, বাধা দিলে ওকে কতদিন আটক রাখা যাবে? আচ্ছা ডিক্রি জারিতে, এটা একটু ফেলে গেছিলাম, ডিক্রি জারিতে যদি কেউ বাধা দেয়, বাধা দানকারী, ওর একটা শাস্তি আছে, ওকে কারাগারে আটক রাখা যাবে 30 দিন। 30 দিন মতো আটক রাখা যাবে। এই যে এটা বিজেএস এর 2019 আসছিল। আচ্ছা আদালত যখন নিলাম ডাকবে, তখন ওই নিলাম ঘোষণাটা আদালত প্রাঙ্গণে লটকিয়ে দেওয়ার কতদিনের মধ্যে বিক্রি করা যাবে না? আদালত একটা নিলাম ঘোষণা আদালত প্রাঙ্গণে টাকিয়ে দেওয়ার পরে কতদিনের মধ্যে এটা কি করা যাবে না? বিক্রি করা যাবে না। স্থাবর সম্পত্তি হলে 30 দিন, আর অস্থাবর হলে 15 দিন বিক্রি করা যাবে না। নিলামের জন্য আদালত ঘোষণা আদালত প্রাঙ্গণে টাঙ্গিয়ে দিল। এই টাঙ্গিয়ে দেওয়ার ঘোষণা যেদিন দিয়ে টাঙ্গিয়ে দিল, এই টাঙ্গিয়ে দেওয়ার 30 দিনের মধ্যে এই সম্পদ বিক্রয় করা যাবে না। 30 দিন পরে এটা কার্যকর হবে আর কি, সময় দেওয়া হবে আর কি, আসে কিনা। হেবা সম্পত্তি এটা, এই যে একজন আমার মায়ের কাছ থেকে বা মায়ের কাছ থেকে জমিটা আমার ভাই বা হেবা করে নিল,
ছেলে যে কোনো একজন, এখন এই হেবাটা কেউ জানে আবার কেউ জানে না বাইরে মধ্যে, এই জিনিসটা কিভাবে ইয়ে করবেন? এটা কি ওনার হেবাটা হয়ে গেছে? যে হেবা রেজিস্ট্রি হয়েছে, হ্যাঁ, রেজিস্ট্রি হয়েছে। রেজিস্টার্ড হেবা। ও হেবা দানকারী কি জীবিত না মৃত? হ্যাঁ, তাহলে হেবা হেবা কেন বাতিল করতে চাচ্ছেন, কি গ্রাউন্ডে? এই ডিগ্রিটা এই গ্রামে যে উনি অসুস্থ ছিল, অসুস্থ থাকাকালীন রেজিস্টার্ড উনি উনি রেজিস্ট্রি অফিসে গিয়ে সাইন দেন নাই? এভাবে নিয়েছে কি স্যার, আঙ্গুল স্যার রেজিস্ট্রেশন দিতে হয়। রেজিস্ট্রেড না সাব রেজিস্ট্রারের সামনে। হয়তো এত কিছু যদি হয় সাধারণত মামলা করলেও টিকবে না আর কি, যে রেজিস্টার্ড হেবা। রেজিস্টার্ড মানে হচ্ছে যে বোঝা যায় যে এটা অনেকটা মানে কি সলিড। আপনি যদি এগুলো বলেন যে এগুলো মৌখিক কথা, এগুলো প্রমাণ আছে, প্রমাণ দিয়ে যদি এভাবে প্রমাণ করতে পারলে বাতিল হবে। যদি এটা প্রতারণামূলক ভাবে নেওয়া হয়েছে এরকম প্রমাণ করতে পারেন তাহলে বাতিল হবে। কঠিন হয়ে যায় আর কি রেজিস্টার্ড হেবা হলে এটা বাতিল করা, যদি ওই ব্যক্তি যদি জীবিত থাকে। উনি সশরীরে গিয়ে উপস্থিত হয়ে সেখানে সেই জন্য এগুলো বিশ্বাস কম করা হয় যে ওনাকে প্রতারণাভাবে অসুস্থতার সুযোগে নিয়ে, কিন্তু হচ্ছে তো এটা। এটা তো টাকা দিতে হবে। স্যার আর কিছুক্ষণ আরো কিছুক্ষণ পরে আচ্ছা, মামলা যে পক্ষগণ যদি মৃত্যুবরণ করে, অসচ্ছল হয় বা বিবাহের কারণে মামলা কি হবে এটা একটা বিষয় বলি। যদি পক্ষভুক্তির প্রয়োজন হয়, কেউ একজন মারা গেল, বাদী অথবা বিবাদী যদি কেউ যদি মারা যায়, পক্ষভুক্তির আবেদনটা করতে হবে কতদিনের মধ্যে? পক্ষভুক্তির আবেদন কে বলতে পারবে? পক্ষভুক্তির আবেদন 90 দিন। মানে বাদী মারা গেল, ছেলেরা এসে বাদী হবে, এই আবেদনটা করতে হবে। ঠিক আছে, এটাকে কি মামলা বলে জানেন? হ্যাঁ, এটাকে মামলা হচ্ছে যে কায়ে মুকাম বলে এটাকে। এই আবেদনটাকে কায়ে মুকাম বলে। বাবা বাদী ছিল, বাবা মারা গেছে, ছেলেরা বাদী হবে এখন, এই আবেদনটা করার জন্য যে পিটিশন নিয়ে যায় এটাকে কায়ে মুকাম বলে। 90 দিনের মধ্যে এই আবেদনটা করতে হবে। বাদী হোক বা বিবাদী হোক, পক্ষভুক্তির জন্য আবেদন করতে হবে 90 দিনের মধ্যে। এটা তামাদির কোথায় বলা আছে? এই সময়টা তামাদির কত অনুচ্ছেদে বলা আছে? 176 অনুচ্ছেদে। কত অনুচ্ছেদে? 176 অনুচ্ছেদে। এই যে 90 দিনের মধ্যে যে আবেদন করতে হবে, এটা বিজেএস বাংলাদেশ জুডিশিয়ারি পরীক্ষা 2012-তে আসছিল। আচ্ছা, 90 দিন যদি পার হয়ে যায় তখন কি হবে? 90 দিন যদি পার হয়ে যায়, নতুন মামলা যাবে না, করা যাবে না। বাতিল নতুন মামলা করা যাবে না। বাতিলের আবেদন করতে পারবে, খারিজ হাদিস বাতিলের আবেদন করতে পারবে। তারপরে এটা এই আবেদনটা করা বাতিলের আবেদনটা করতে হবে 60 দিনের মধ্যে। ওই 90 দিন পার হয়ে 60 দিনের মধ্যে করতে হবে। আর সরাসরি বাতিলের জন্য যদি আবেদন করেন, সরাসরি বাতিল বলতে কি বোঝাচ্ছে? আপনি 90 দিনের মধ্যে পক্ষ হন নাই, মামলা চলতেছে, এখন আপনি আসছেন,
এই যে 90 দিন পরে আপনি 60 দিনের মধ্যে যদি এসে আবেদন আপনি আবার ইয়া করতেছেন যে আমাকে পক্ষ করা হোক, এটা হচ্ছে আবেদন। আর যদি সরাসরি আবেদন করতে চান তাহলে 3000 টাকা কস্ট দিতে হবে, সর্বনিম্ন 3000, মানে 3000 টাকার মধ্যে। সচরাচর যদি আবেদন করেন এটা 60 দিনের মধ্যে, সরাসরি 60 দিন, 3000 টাকা কস্ট। আচ্ছা, এই আবেদন যদি নামঞ্জুর হয়, তখন আপনি আপিল করতে পারবেন। আচ্ছা, বাদী যদি দেউলিয়া হয়ে যায়, মামলা কি হবে না? বাতিল হবে না। রিসিভার পক্ষভুক্ত হয়ে মামলা পরিচালনা করবে। বিবাদী যদি দেউলিয়া হয়ে যায়, মামলা বাতিল হইতে পারে, স্থগিত হইতে পারে, বৈধ প্রতিনিধিকে পক্ষ করা যেতে পারে। মামলা প্রত্যাহার যে কোনো সময় মামলা প্রত্যাহার করা যেতে পারে। এগুলো হচ্ছে এমসিকিউ। কোন সময়? যে কোনো সময়। বাদী যদি মামলা প্রত্যাহার করে, নতুন মামলা করা যাবে না যদি আদালত থেকে নতুন মামলা করার অনুমতি নিয়ে মামলা প্রত্যাহার না করে। যদি অনুমতি না নেয়, প্রত্যাহারের সময় আমি নতুন মামলা দায়ের করব, অনুমতি নিয়ে যদি প্রত্যাহার না করে তাহলে নতুন মামলা আর করতে পারবে না। আচ্ছা, একাধিক যদি বাদী হয়, একাধিক বাদীর মধ্যে একজন বাদী মামলা প্রত্যাহার করতে চাচ্ছে, তখন আদালতের অনুমতি নিতেই হবে, অন্যান্য বাদীদের সম্মতিতে এটা কি করতে হবে? প্রত্যাহারের আবেদন করতে হবে। আচ্ছা, মামলা আপোষ দেওয়া, আপোষ করা বোঝায় না আরেকটা? মামলা আপোষ, মামলা আপোষ করা যায়। আপোষের কথা বলা হচ্ছে, আপোষ করা যায় হচ্ছে 23 আদেশের 3, কম্প্রোমাইজ ডিক্রি যেটাকে বলি আমরা, সুলে ডিক্রি যেটা বলি, এটা হচ্ছে আপোষে মামলা নিষ্পত্তি। আচ্ছা, একটা আপোষ হচ্ছে যে 89 ক ধারায়, আর একটা হচ্ছে যে এটা হচ্ছে মধ্যস্থতায়, নাকি মধ্যস্থতা পর্যায়ে, আর এটা হচ্ছে যে কোনো সময় আপোষ, যে কোনো সময় আপোষ, অর্থাৎ 89 ক শেষ হয়ে অন্য মামলার পরবর্তী যে কোনো সময় আপোষ হলো। আর মামলা দায়েরের পরে যে একটা স্টেজ ছিল, উভয় পক্ষকে সুযোগ দেওয়া হয়েছিল আপোষ করার, সেটা 89 ক ধারা। ওই 89 ক-তে যদি আপনি কি করেন? আপোষ করেন, সে আপোষের ভিত্তিতে ডিক্রি হয়ে যাবে, কোর্ট ফিও ফেরত পাবে। ঠিক আছে? এটাতে কোনো আপিলও নাই, হ্যাঁ, নো আপিল, নো রিভিশন। ঠিক আছে? আর এটাতে যেটা হয়, এটাতে আপনি আপিল করতে পারবেন না, কিন্তু রিভিশন করতে পারবেন, রিভিশন করতে পারবেন। ঠিক আছে? আপোষ, মামলার আপোষ দুই জায়গায় হইতে পারে, একটা 89 ক ধারায় হইতে পারে, আর একটা হচ্ছে যে 89 ক শেষ হয়ে মামলা এখন চলমান। যে কোনো সময় আপনারা আপোষে পৌঁছাতে পারেন। আপোষে যদি আপনারা যদি আপোষ করেন, তার ভিত্তিতে যদি ডিক্রি হয়, ওই ডিক্রির বিরুদ্ধে আর আপনি আপিল করতে পারবেন না, কিন্তু রিভিশন করতে পারবেন। কিন্তু 89 ক ধারায় মধ্যস্থতায় যে মামলা, যেটা আপোষে ডিক্রি হয়েছে, সেটাতে সেই ডিক্রির বিরুদ্ধে কোনো আপিল চলবে না, রিভিশন চলবে না। আচ্ছা, আমরা আপোষ করতে চাচ্ছি, আদালতে আপোষনামা আমরা সাবমিট করলাম, আমরা আপোষ করতে চাই। ঠিক আছে? আপোষের শর্ত আমরা জমা দিলাম, পিটিশন দিলাম, আদালত প্রত্যাখ্যান করলো। আদালত কি করলো? আপোষ করতে পারবেন না, তখন আপিল করতে পারবো। স্যার, আপোষনামা যদি আদালতে বিজ্ঞ আদালতে দেয়, স্যার কি আপোষনামা
ওইটা আমরা একটা দিচ্ছি, আবার আদালত এটার উপর ভিত্তি করে একটা ডিক্রি লিখবে। আমরা দুইজন একটা কথা বলছি যে, মানে আমি বাদন মামলা করছি, আমরা আপোষ করছি। হ্যাঁ, এটা যেমন নারী ছেড়ে নিতে হবে। এটা তো সিপিসি দেওয়ানি কারসুবিধি, ওটা তো ফৌজদারি। আমরা তো শুধু আপোষটা ওই আপোষ আর এই আপোষ এক না। আপোষ আমাদের দেশের 200 হয়ে গেল তো। এজন্য এটা বলছি। না, ওগুলো ফৌজদারি বিষয়, ফৌজদারি বিষয়, ফৌজদারি আইন অ্যাপ্লিকেবল। কি আপনি ফৌজদারি অপরাধে কখন আপোষ করতে পারবেন, কখন পারবেন না, কোন অপরাধে পারবেন, এগুলো আলাদা নিয়ম আছে না। আপোষ বলতে যেমন আমরা হয়ে এটা মুক্তিকর বলে যাবে। ফৌজদারি মামলায় সব অপরাধে আপোষ করা যায় না। তাহলে এমন অপরাধে যদি আপোষ করেন, আপনার বিরুদ্ধেই তো যা চলে যাবে সেটা, বুঝছেন? এগুলো দেওয়ানি মামলায়। ফৌজদারি মামলায় আপোষ করা যায় আদালতের অনুমতি নিয়ে, আবার অনুমতি ছাড়াও করা যায়। তাইলে ওখানে কত সিআরপিসির কত দাঁড়ায়, 345 দ্বারায় একটা লিস্ট দেওয়া হয়েছে। ওই অপরাধে আপনি আপোষ করবেন আদালতের অনুমতি দিতে নাকি অনুমতি ব্যতীত, আর কোন কোন অপরাধে আপোষ করা যায় একটা লিস্ট দেওয়া আছে। এবং আবার 2 নম্বর তফসিলের 6 নম্বর কলামে কোন মামলা আপোষযোগ্য, কোন মামলা আপোষ অযোগ্য দেওয়া আছে। ওগুলো সিআরপিসিতে। কোনটা? এটা ওই 89 খ ধারা, যেটা এটা এডিআর 89 খ ধারা ব্যতীত অন্যান্য আপোষ যেটা, এটা আমরা পক্ষে মামলা চালাতে যে কোনো সময় আমরা কি আপোষে পৌঁছে গেলাম, দুই পক্ষের আইনজীবীরা সম্মত হলে আমরা আপোষ করে ফেলবো। আমরা কি শর্তে আপোষ করছি সেটা একটা আমরা আদালতের কাছে শর্তসমূহ জমা দিলাম, এর ভিত্তিতে ডিক্রি হবে। এটাকে সুলে ডিক্রি বলে। 23 আদেশে এটা বলা আছে, 23 আদেশে 3 বিধিতে। এই সুলে ডিক্রির বিরুদ্ধে আপনি আপিল করতে পারবেন না, রিভিশন করতে পারবেন না। কিন্তু 89 ক ধারায় যেটা সুলে ডিক্রি, ওইটার বিরুদ্ধে আপনি আপোষ করতে পারবেন না, আপিল করতে পারবেন না, রিভিশন করতে পারবেন না। কারণ এটা মামলা, কোর্ট ফি আপনারা নিয়ে নিয়েছেন, আদালতের কোনো কাজ ছিল না। আচ্ছা, নিঃস্ব ব্যক্তি কর্তৃক মামলা, যার কিছু নাই, নিঃস্ব ব্যক্তি। নিঃস্ব ব্যক্তি কে বলেন তো? যার পড়ার পরিধেয় বস্তু আছে নাকি, পরিধেয় বস্তু আছে, আর যে মামলা যেটা চলতে করবে, ওই মামলার বিষয়বস্তু, ওই যে 1 খণ্ড জমি বিষয়বস্তুটা আছে, মামলার সাবজেক্টটা আছে, অর্থাৎ মামলা যেটা জমি নিয়ে সেই জমিটা আছে। তারপরে আর এমন কোনো সম্পদ নাই যেটার 5,000 টাকার অধিক মূল ভ্যালু, এটা নিচে মাইনাস ফিগার 5,000 এর নিচে, ঠিক আছে। এই যদি হয় সে নিঃস্ব ব্যক্তি, সে কোর্ট ফি ছাড়াই মামলা ফাইল করতে পারবে। আবার নিঃস্ব ব্যক্তি হিসেবে মামলা করার জন্য আদালত থেকে নিঃস্ব ব্যক্তি কিনা অনুমতি সাপেক্ষে মামলা করতে পারবেন। যে হ্যাঁ, আদালত কর্তৃক আপনাকে নিঃস্ব ঘোষণা করতে হবে, নাহলে এই যে 5,000 টাকা আছে না, বিষয় পরিধেয় বস্ত্র থেকে আর কোনো টাকা পয়সা আছে কিনা সেটা তো আদালত জানে না, সেজন্য আদালতের অনুমোদিত হবে। আর এই কোর্ট ফি ব্যতীত মামলা করতে পারে, এটা বলা হয়েছে 33 আদেশে। কত? 33 আদেশে। এটা 33 আদেশ, এটা আপনার বার কাউন্সিল পরীক্ষার 17তে আসছিল, যে নিঃস্ব ব্যক্তি কোর্ট ফি ব্যতীত মামলা করতে পারে 33 আদেশে। এটা বার কাউন্সিল পরীক্ষার 17তে আসছিল। আর এই যে এটা কত টাকার পর্যন্ত সম্পদ, এটা 5,000, 50,000, 5 লাখ এভাবে ছিল। এটা আপনার বার কাউন্সিল পরীক্ষার 22-এ আসছিল, এটা বার 22-এ আসছিল, বিজেএস এর 23-এ আসছিল এই প্রশ্নটা। 5,000 টাকা, কত টাকার সম্পদ, কত টাকার নিচে সম্পদ? 5,000 টাকার নিচে সম্পদ। আচ্ছা, নিঃস্ব ব্যক্তি হিসেবে মামলা দায়ের আবেদন করলাম আদালতের অনুমতির জন্য, আদালত অনুমতি দিল না, প্রত্যাখ্যান করলো, তখন আমি কি করতে পারবো? রিভিশন করতে পারবো। আবার নিঃস্ব ব্যক্তি আপিলও করতে পারে এইভাবে, সেটা নিঃস্ব ব্যক্তির আপিল, মানে যেরকম মামলা করতে পারে আপিলও করতে পারে, সেটা আদেশ 44-এ বলা আছে। আচ্ছা, ইন্টারপ্লিটার স্যুট নিয়ে আপনার একটা আগ্রহ ছিল, যেটা ইন্টারপ্লিটার স্যুট 2-1 বার বলছিলেন। ইন্টারপ্লিটার
স্যুট। এটা কি? ইন্টারপ্লিডার স্যুট, স্বার্থবিহীন মামলা। এটা কি জানেন? মানে যে আমি মামলা ইন্টারপ্লিডার স্যুট বা স্বার্থবিহীন মামলা, এটা হচ্ছে যে আমি একটা প্রপার্টি হোল্ড করে আছি, ঠিক আছে? এখন বি এবং সি মামলা করলো এই প্রপার্টি দখল পুনরুদ্ধারের জন্য, ঠিক আছে? সত্য ঘোষণা ও দখল পুনরুদ্ধারের জন্য। তো এখন আচ্ছা, বি এবং সি মামলা করে নাই, দেখি দেখেন এ মামলা করছে, বি এবং সি এর বিরুদ্ধে। কি জন্য? যে এই জমিটার আমার কোনো সত্য নাই, কিন্তু আমি যে এখানে ডেভেলপমেন্ট করছি, আমি 5 কোটি টাকা উন্নয়ন করছি, এই 5 কোটি টাকা ফেরত দিলে আমি জমিটাও ফেরত দিব। এখন মালিককে, বি না সি, আমি জানি না, সেই জন্য আমি মামলা করছি বি এবং সি এর বিরুদ্ধে। ন্যূনতম 2 জন বিবাদী হবে এই মামলায়। আমি টাকা চাই, আমি সম্পত্তি চাই না। এটা হচ্ছে স্বার্থবিহীন মামলা, মানে আমার এখানে জায়গায় স্বার্থ নাই, কিন্তু আমি এই জায়গার খরচটা পেতে চাই, মামলা করলাম। তোমার জমি তুমি বুঝে নাও, আমাকে এই টাকাটা বুঝাই দাও, ঠিক আছে? এটা যে কোনো, এটাকে ইন্টারপ্লিডার স্যুট বলে। যে কোনো কারণে আপনাকে যে কোনো কারণে কিছু একটা সম্পদ আপনাকে দিয়ে আপনার থেকে টাকাটা নিয়ে গেল, বা যে কোনোভাবে আপনি টাকা পান, ওই টাকা উদ্ধারের জন্য অথবা এই জায়গায় আপনি কিছু একটা করছেন, এটা সরকারের বিরুদ্ধে। ইন্টারপ্লিডার স্যুটটা সরকারের বিরুদ্ধে তো নাই। সরকারের বিরুদ্ধে বলতে এখানে মামলা করতে পারবে না, প্রজা মামলা করতে পারবে না, জমির মালিকের বিরুদ্ধে, এজেন্ট তার মালিকের বিরুদ্ধে করতে পারবে না, শুধু এটুকু বলা আছে এখানে। শুধু এমসিকিউ, এটা জাস্ট বলা আর কিছু না। ইন্টারপ্লিডার স্যুটের অর্থ হচ্ছে স্বার্থবিহীন মামলা, আমার স্বার্থ নাই, আমার সত্য নাই, কিন্তু আমি খরচটা দাবি করি। আচ্ছা, এবার এই জায়গায় হচ্ছে ডিক্রি, ঠিক আছে? এখানে মামলা দায়েরের পরে এটা হচ্ছে আপিল। দেখেন আপিল, এই জায়গায় মামলাটা পরিচালনা হওয়ার সময় এখানে ধাপে ধাপে অনেকগুলো আদেশ, ঠিক আছে? এই সময় কতগুলো, এগুলো কি বলে? অন্তর্বর্তী আদেশ। এখন কি জন্য আদেশ হইতে পারে দেখেন, আমরা আদালতে টাকা জমা দেওয়ার আদেশ, আদালতে জমাদান আদেশ। আদালতে যদি কোনো কিছু টাকা পয়সা জমা দেওয়ার প্রয়োজন হতে পারে না, ঘোষণা হতে পারে না, এরকম আদালতে জমাদান বিষয়ে বলা আছে 24-এ। কষ্টের জন্য জামানত বিষয়ে বলা আছে 25-এ। কমিশন, এগুলো আদেশ সব। কোন আদেশে কি আছে? কমিশন জারির বিষয়ে বলা আছে 26 আদেশে। রায়ের পূর্বে আটক প্রুফ, এগুলোর বিষয়ে বলা আছে 38-এ। অস্থায়ী নিষেধাজ্ঞা বিষয়ে বলা আছে 39-এ। রিসিভার নিয়োগের বিষয়ে আদেশ হচ্ছে, এগুলো হচ্ছে কমন আদেশ 40-এ। এই যে অস্থায়ী নিষেধাজ্ঞা ভেরি কমন 39 আদেশ।
নিষেধাজ্ঞা অস্থায়ী নিষেধাজ্ঞায় আমরা যাব, ওখানে আসে কিনা দেখেন আপনার উত্তরটা। অস্থায়ী নিষেধাজ্ঞার সামনে আছে কোথায়? ওইটা ওখানে এটা আদেশও আছে, ধারাও আছে বলতে চাচ্ছে মনে হয় আপনি। এখানে ধারাতে যা কুলাই নাই সেটা আদেশে চলে গেছে। ধারায় কিছু কিছু ধারায় একটা হিন্টস থাকে, আদেশে হচ্ছে বিস্তারিত আছে, সেভাবে সংশ্লিষ্ট। এটা জাস্ট হচ্ছে যে আমরা ওই ডিগ্রি জারির ডিগ্রি হওয়ার আগ পর্যন্ত ওই মামলাটার আদেশ দেয়। ওই মামলার চূড়ান্ত যদি জায়গায় পৌঁছাতে চাই আমাদের বিভিন্ন ধরনের আদেশ দিতে হয়। অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ দিতে হইতে পারে, রিসিভার নিয়োগের আদেশ দিতে হইতে পারে, আটকের আদেশ দিতে হইতে পারে, ওই আদেশগুলো কমিশন নিয়োগের আদেশ হইতে পারে। পরিশেষে তো মামলার নিষ্পত্তি যেটা পরিশেষে যেটা হয় সেটা তো ডিক্রি। আমি মামলা করলাম সত্য সাব্যস্ত দখল পুনরুদ্ধারের জন্য। এখন সে যদি মামলা করার সাথে সাথে যদি বিবাদী যদি সম্পত্তিটা অন্য কাকে বিক্রি করে বিদেশ চলে যায়, আমি আর ওই 5 বছর পরে যে আমি আদালত বললো যে এই জায়গার মালিক আমি বাদী, তাহলে এই জমি তো বিক্রি করে 10 বার ট্রান্সফার হয়ে আর ওখান থেকে উদ্ধার করা তো সেই আরো জটিল ঝামেলা। তখন আমি কি করি, মামলা দায়েরের পরে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করি আদালতে যে এই জমি মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নট টু ট্রান্সফার নিষেধাজ্ঞা দেওয়া হোক। অর্থাৎ তখন বিবাদী আর ট্রান্সফার করতে পারবে না, যদি করেও তার শাস্তি হবে এবং যে নিবে সেও আর অধিকার আদায় দাবি করতে পারবে না আমি এই জায়গার মালিক, আমি কিনছি। ওই যে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে কিনছেন, মালিক হবেন না। বুঝছেন? তাহলে আমার আমার গন্তব্য পৌঁছার আগ পর্যন্ত এই মামলায় ধাপে ধাপে বিভিন্ন কারণে আদেশ হইতে পারে। এতদিন পর্যন্ত পড়াচ্ছি না যে কি আদেশ, অস্থায়ী নিষেধাজ্ঞার আদেশ, এগুলো এবার একটু একটু করে বলবো কিছু কিছু। ঠিক আছে, ক্লাস আরেকটা হবে কালকে। পরীক্ষা বেশি শনিবার